দুটো ভীষণ জরুরি কথা বলে আজকের এই ক্লাসটা শুরু করছি। প্রথম কথা হচ্ছে যে যারা ধরো 90+, 95+ এই রেজাল্টটা যে কোনো পরীক্ষায় করতে চাও বা চায়, তারা কিন্তু প্রথম একটা জিনিস করে বা করা উচিত, সেটা হচ্ছে নিজের এক ছিটে কাজও, সেটা সহজ হোক অথবা কঠিন হোক, সেটাকে পরীক্ষা কবে আসবে তার জন্যে ফেলে রাখে না। এটা গেল এক। 2 নম্বর জিনিস হচ্ছে সুযোগকে কাজে লাগানো। সুযোগ বিভিন্ন রকমভাবে কিন্তু মানুষের জীবনে আসে। কেউ সেটা দেখতে পায়, বুঝতে পারে, আবার কেউ সেটা দেখতে পায় না, অনেক সময় বুঝতেও পারে না, আর কাজে লাগায় তো নাই। এইখানে কিন্তু তফাৎটা হয়ে যায় কোথায়? ওই অনেকটা খরগোশ আর কচ্ছপের মতো। খরগোশ অনেক জোরে হয়তো দৌড়তে পারে, মানে যে আদপে কম নাম্বার পেল, তার ভিতরে কিন্তু প্রচুর ক্ষমতা আছে হয়তো ভালো রেজাল্ট করবার বা ভালো নাম্বার পাওয়ার, কিন্তু কিছুটা অবহেলা, কিছুটা গা ছাড়া দেওয়া মনোভাব, আচ্ছা ঠিক আছে হবে, পরীক্ষার সময় দেখা যাবে, এই ধরনের জিনিসগুলো তাদেরকে কিন্তু এই কম নাম্বার পাওয়ার ক্ষেত্রে কি করব, কি বলে, তাদের জন্য কম নাম্বারটা হয় এই জিনিসগুলোর জন্য। আর একটু কি বলবো, রেগুলারিটি রেখে যে এগোয়, সবচেয়ে বড় কথা কাজকে যে ফেলে রাখে না, সেই কিন্তু সুযোগটার জায়গাটাও দেখতে পায়। তাহলে আজকে একটা বিশেষ জিনিস তোমাদেরকে বলবো, সেটা কি? দেখো, সুযোগ তো সবসময় আসে না সব সেশনে বা সব এই ধরো মাধ্যমিক এইচএস এর ব্যাচেও অনেক সময় এই সুযোগটা আসে না। কি সুযোগ বলো তো? যে অনেকটা ছুটি, এই ছুটিটাকে যে কাজে লাগায়, যে ছাত্র বা ছাত্রী কাজে লাগায়, তারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে। এবার ছুটিটাকে কাজে লাগাবো কিভাবে, তারও একটা নির্দিষ্ট পরিকল্পনার দরকার পড়ে। ঠিক আছে? পরিকল্পনাহীন কোনোভাবেই কিন্তু এগোলে সাফল্য পাওয়া যায় না। তাহলে ছুটিটাকেও যদি কাজে লাগাতে হয়, তাহলে তার যে বিশেষ পরিকল্পনা, সেটা এই ক্লাসে বলতে চলেছি। আর এই সুযোগটা কোনটা? এই যে ছুটি, কিভাবে ছুটি না, ধরো তোমাদের মাধ্যমিক যাদের হয়ে গেছে তাদের নতুন ক্লাসে উঠবার একটা ছুটি, আর যাদের ধরো মাধ্যমিক সামনের বছর দেবে তাদের একটা ছুটি, যাদের 11 হয়ে যাবে তাদের মাঝখানে আবার একটা ছুটি। কিসের? এবছর কিন্তু, মানে এই 2024 সালে কিন্তু আমাদের ভারতবর্ষে লোকসভা ভোট আছে। তাহলে এই ভোটের সময় কি বলবো, স্কুলে বেশ কিছু ছুটি, সেটা সরকার ডিসিশন নেয়, ছুটি পাওয়া যায়। এ বাদে গরমের ছুটি আছে, এ বাদে বিভিন্ন ধরনের পুজো পার্বণ অনুষ্ঠান ইত্যাদির ছুটি কিন্তু একটি ছাত্র বা ছাত্রী সে পায়। এবার ছুটিটাকে যদি তুমি ছুটি উপভোগ করার মতো করে কাটিয়ে দাও, তাহলে কিন্তু তুমি এগোনোর জায়গাটা সেইভাবে এগোতে পারলে না। ছুটিটাকে বিশেষত এই ধরনের ক্লাসে, যেটা ক্লাস 10, 11, 12, যারা নিট পরীক্ষা দিতে যাবে, জেইই দিতে যাবে, ইত্যাদি ইত্যাদি, বিশেষ কোনো পরীক্ষার সামনে আছে, তখন কিন্তু ছুটিটাকে কাজে লাগিয়ে নিতে হবে সময়টা বেশি পাওয়ার জন্য। কেন না, নর্মাল সময়ে তোমার স্কুলে একটা সময় যায়, তোমার কোচিংয়ে একটা সময় যায়, নিজের পড়ার সময় হয়তো কম পাও। আর এই ছুটিটাতে চলো কত দ্রুত এগিয়ে যেতে পারি, এবং একদম শক্তপোক্তভাবে, মানে এমন একটা প্ল্যান আমরা আজকে দেখব, যাতে করে তুমি এই সেইভাবে যদি এগোও, তাহলে 95+ তুমি এক্সপেক্ট করতেই পারো। মনেই হবে তোমার যে হ্যাঁ, এইবার আমি পেতে পারি। আর তারপরটা দেখা যাক, শেষ পর্যন্ত প্ল্যানটা দেখি। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, এই যেটা বলছিলাম, যে ছুটিটাকে কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে। ছুটির কাজ, এইটাকে ধরে নাও তোমাদের ছুটির কাজ। প্রথম কথা হচ্ছে, তোমাকে ভাবতে হবে যে আমি পিছিয়ে নেই, আমিও এগিয়ে যেতে পারি, নির্দিষ্ট পরিকল্পনা করে আমরা এগোবো। যারা পুরনো ছাত্রছাত্রী আছে তারা আমার বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ক্লাসের আগে দেখেছো, কিন্তু শুরুটা হওয়া খুব জরুরি যে কোনো ক্লাসে। দেখো, স্ট্র্যাটেজি পরীক্ষার সময় করা একরকম, ঠিক আছে,
আর বছরের শুরু থেকে সুন্দর স্ট্র্যাটেজি করে এগিয়ে যাওয়া সেটা কিন্তু আর এক রকম। আর সেইটার জন্যে কিন্তু তোমাদের বিশেষ করে এই ক্লাসটা নিচ্ছি। ক্লাসটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং পারলে খাতায় যে যে অংশগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো নোট নিয়ে নাও, ঠিক আছে? তো আমি একটা অন্য কালির পেন নিয়ে নিচ্ছি এখান থেকে তোমাদের বোঝানোর সুবিধার জন্য। দেখো, একটা চ্যাপ্টারকে কি কখনো এটা ভেবে দেখেছো যে একটা চ্যাপ্টারকে 2 ঘন্টা টাইমও কি কখনো দিয়েছো? হ্যাঁ, অনেক সময় দিয়েছো, চ্যাপ্টারটা রিডিং পড়েছো, এটা তো হয় অনেক সময়। সেই চ্যাপ্টারটার মধ্যে কিছু পরিকল্পনা করতে হবে। আর 2 থেকে 3 ঘন্টার এই পরিকল্পনা যদি করতে পারো, আর পরিকল্পনাটা যদি মানে সেইভাবে যদি কাজটা এগিয়ে নিয়ে যেতে পারো, তারপর দেখবে সেই চ্যাপ্টারটা কত সহজ হয়ে গেছে তোমার কাছে, এবং তুমি ভাববে এই চ্যাপ্টারের থেকে যা প্রশ্ন আসবে সব পারবো আমি। কিভাবে? চ্যাপ্টারটাকে তোমার আচ্ছা, এটা শুরু করবার আগে, কাজটা শুরু করবার আগে তোমার 2-3টে জিনিস জোগাড় করে নাও। এগুলোকে বলছে উপকরণ। সেটা কি? ধরো 3টে খাতা নাও, এর মধ্যে 2টো খাতা, এই যে 3টে খাতা বলেছি এর মধ্যে 2টো খাতা খুব ইম্পর্টেন্ট। তুমি ছোট ছোট খাতাও নিতে পারো, মোটা খাতাও নিতে পারো, যাতে অনেকগুলো চ্যাপ্টারের কাজ সেখানে করে নিতে পারো। মানে একটা সাবজেক্টের যে কটা যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো সেই খাতাটার মধ্যে থাকলো, ঠিক আছে? এখানে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে একটা বইতে অ্যাভারেজ যদি দেখা হয় তাহলে একটা বইতে কত চ্যাপ্টার থাকতে পারে? ম্যাক্সিমাম তোমার 20টা চ্যাপ্টার থাকতে পারে। অ্যাভারেজ বলছি, গড়ে 20টা করে চ্যাপ্টার থাকতে পারে। তাহলে মাধ্যমিকের 7টা সাবজেক্ট, এইচএসে ধরো তোমার 6টা সাবজেক্ট, তাহলে আমি ধরে নিতে পারি পুরো বইটার মধ্যে যদি এদিকে 7 দিয়ে গুণ করা হয় তাহলে 140 থেকে বেশি 150টাই চ্যাপ্টার হোক। অত চ্যাপ্টার হয় না। মোদ্দা কথা হচ্ছে এতগুলো চ্যাপ্টার কিন্তু হয় না। এইচএসেই সায়েন্সে যদি দেখা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেখানেও যদি তুমি গোনো, সেখানেও কিন্তু 95টা মতো, 3টে সাবজেক্ট নিয়ে 95টা মতো চ্যাপ্টার হয়। তাও আমি তোমাদের হিসাবের সুবিধার জন্য মাধ্যমিকের ছোট ছোট ভাগ করা, কিছু বড় চ্যাপ্টারকে ছোট করে ভাগ করা হিসাব অনুযায়ী আমি ধরেই নিলাম তাই, ঠিক আছে? যে 140-150 চ্যাপ্টার যদি আমি মাথায় রাখি, এর বাদে যদি কম হয় সেক্ষেত্রে তো আমি অ্যাভারেজে বলে দিলাম। এবার দেখি আমাকে কি করতে হবে। 2টো খাতা নিতে হবে, 2টো খাতা, 3টে হলে খুব ভালো হয়, ঠিক আছে? সঙ্গে তুমি যে টেক্সট বইটা, যে চ্যাপ্টারটা পড়তে চাইছো সেই চ্যাপ্টারটা, সেই বইটাকে নিতে হবে। আচ্ছা, এছাড়া যেটা রাখো সেটা হচ্ছে 2টো কালির পেন রাখো, একটা লাল একটা নীল। এই যেমন দেখছো আমি এই খাতাটায় যেভাবে লিখেছি, এরকম 2টো কালির পেন রাখো, ঠিক আছে? আর এর সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যারা তোমরা প্রি সিজন স্টাডি করেছো তাদেরকেও আমি বলেছি, আর যারা তোমরা হচ্ছে বছরের মাঝখানে রয়েছো, যে ধরো 11টা পরীক্ষা দিচ্ছ, দিয়ে 12-এ উঠবে এরকম, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বারবার করে বলেছি, আমার পুরনো ছাত্রছাত্রী সবাই তোমরা জানো, উপকরণের মধ্যে পড়ার বা স্মার্ট স্টাডি বা পরিকল্পনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটার নাম হচ্ছে কোশ্চেন পেপার, প্রশ্নপত্র। সেটা টেস্ট পেপার হতে পারে, সেটা 10 সালের প্রশ্নও হতে পারে, ঠিক আছে? এই প্রশ্নপত্র কিন্তু মানে কি বলবো, প্রাণকেন্দ্র বলা যায় যে কোনো রকম এই পরিকল্পনার ক্ষেত্রে, ঠিক আছে? চলো এবার দেখি এই প্রশ্নপত্র, তোমরা টেস্ট পেপার এবং 10 সাল বা 15 সালের যে সমস্ত প্রশ্নপত্র আছে, হ্যাঁ, সেইটা কিন্তু দ্রুত জোগাড় করো। আর দেখবে কিছু তোমার ইন্টারনেটে, গুগলে এগুলো ডাউনলোডও করা যায়, সেগুলো থেকে ফ্রি ডাউনলোড করে বিভিন্ন সালের তোমরা যে ক্লাসটায় পড়ছো সেটা দিয়ে ডাউনলোড করে নাও। আর মাধ্যমিকের ক্ষেত্রে তো বটেই, তুমি পুরোনো টেস্ট পেপার জোগাড় করো, 10 সালের প্রশ্ন কিনে নাও অথবা ডাউনলোড করো, ঠিক আছে? এইবার এইটা করবার পরে তুমি দেখো যে চ্যাপ্টারটাকে নিয়ে তুমি বসেছো সেই চ্যাপ্টারটা তুমি নিশ্চয়ই প্রি সিজনে একবার অথবা একাধিকবার অন্তত পড়েছো। যদি না পড়ে থাকো, এই কাজটা করবার আগে সেই চ্যাপ্টারটাকে একটাবার রিডিং দিয়ে নাও ভালো করে। এই রিডিংটা কিরকম? তুমি হতে পারে এইটার মধ্যে তুমি বেশ কিছু জিনিস হয়তো বুঝতে পারছো না, তৎসত্ত্বেও যতটা বুঝতে পারছো ওই চ্যাপ্টারটাকে রিডিং দিয়ে শেষ করো, ঠিক আছে? তারপর এই কাজটাতে হাত দাও। তাহলে এই কাজটাতে হাত দিয়ে যেটা করবে, প্রথমে ওই চ্যাপ্টারটাকে একবার ভালো করে যে কটা পৃষ্ঠা আছে উল্টে পড়ে নাও,
এই কাজটা তোমার 1 ঘন্টা লাগতে পারে। 1 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টারকে, যেটা আমার মোটামুটি পড়া আছে বা আমি পড়ে নিয়ে সেইটাতে হাত দিয়েছি, সেই চ্যাপ্টারটাকে আর একবার করে তুমি দেখে নিচ্ছ, সেই কাজটা কিন্তু 1 ঘন্টাতে হতেই পারে। ঠিক আছে? তাহলে এই 1 ঘন্টা এইটার পড়ার পিছনে দাও। দেখো, এত কিছু মাথার মধ্যে আমাদের জট পাকিয়ে থাকে, সেটা যদি সহজ হয়ে যায়, সেই কাজটা কেন, সেইটুকু কাজ তুমি কেন করবে না? হ্যাঁ, এবং সেটা আনন্দ নিয়ে, মজা নিয়ে করো। এরপরে যেটা করো সেটা হচ্ছে সেকশন স্টাডি করো। সেকশন স্টাডিটা কি, আমি এর ওপরে আলাদা ক্লাস নিয়েছি, তুমি সেই ক্লাসটা তোমরা পিছনের, আমি বারবার বলি যে পুরনো ছাত্রছাত্রী, নতুন ছাত্রছাত্রী যারা আছে, আমার পিছনের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই একটু নেড়ে চেড়ে দেখো। ঠিক আছে? তাতে বহু কিছু স্ট্র্যাটেজি অলরেডি দেওয়া আছে আমার, সেগুলো দেখলে তার থেকেও অনেক কিছু জিনিস তোমাদের পড়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এবার চলো দেখি সেকশন স্ট্র্যাটেজিতে বা স্টাডিতে কিভাবে করব। প্রথমে একটা খাতা নাও, প্রথম যে খাতাটা নিয়েছো ওই খাতাটা, তোমার তো বইটা মানে যে চ্যাপ্টারটা, পার্টিকুলার যে চ্যাপ্টারটা ধরেছো সেই চ্যাপ্টারটা তোমার পড়া হয়ে গেছে। তাহলে এই পড়া চ্যাপ্টারটা কি করো, এবার টেস্ট পেপারের সঙ্গে অথবা PYQ মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সের সঙ্গে তুলনা করো। যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা ভাবছো যে স্যার এটা আবার নতুন কি বলছেন, এটা তো পরীক্ষার সময় করি আমরা। পরীক্ষার সময় করো, তখন পরিমরি করে করা হয়। ঠিক আছে? এবং তাতে কিন্তু পারফেকশনের পরিমাণ অনেক সময় দ্রুততার জন্যে, সময় কম থাকার জন্যে পারফেকশনের চান্স একটু হলেও কমে যায়। কিন্তু বছরের একদম প্রথম থেকে যদি একটা একটা করে চ্যাপ্টার ধরে এই স্ট্র্যাটেজিটাকে ফলানো হয়, তাহলে দেখি কি হয়। তাহলে এই PYQ এর বই আর টেস্ট পেপার তোমরা পাশে নিলে, নিয়ে পার্টিকুলার ওই চ্যাপ্টারটাতে কি করছো, ওই টেস্ট পেপারের মধ্যে ওই পার্টিকুলার চ্যাপ্টারটা, পুরো টেস্ট পেপারের সব কিছু না, শুধুমাত্র ওই চ্যাপ্টারের মধ্যে যে শর্ট কোশ্চেনগুলো, ধরো একটা স্কুল দেখলে সেটা হয়ে গেল, তারপর আরেকটা স্কুল দেখলে সেটা হয়ে গেল। প্রথম স্কুলটার থেকে শর্ট কোশ্চেন হয়তো ওই চ্যাপ্টারের জন্য 2টো পেলে, 2 নম্বর পেজটাতে দেখলে 2-1টা রিপিট হয়ে গেছে, ঠিক আছে, 1খানা পেলে সেটা। এইভাবে যতটা শর্ট কোশ্চেন আছে প্রথম খাতাটাতে লিখতে শুরু করো। ঠিক আছে? আর এই দুটো প্রশ্ন যখন লিখছো তার মাঝখানে একটু ফাঁক দিয়ে রেখে দাও, যাতে একটা উত্তর তুমি পরে ওখানে বসিয়ে নিতে পারো। আগে প্রশ্নটা টোটাল করে নাও। ঠিক আছে? করে যতটা শর্ট কোশ্চেন আছে, MCQ হোক, তোমার সত্য মিথ্যা হোক, বিশেষত 2 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন, বিশেষত এইগুলো ভালো করে মানে ওই খাতাটার মধ্যে টুকে নাও। এখানে একটা বিষয় বলি, MCQ এবং সত্য মিথ্যা এগুলো এই খাতাতে না টুকেও ইচ্ছা করলে এই হাইলাইটার দিয়ে যেটা যেটা ঠিক উত্তর ওই চ্যাপ্টারটাতে সেইগুলো হাইলাইটার দিয়ে দাগিয়ে নাও। ঠিক আছে? এটা নিয়েও আমি আগে একটা ক্লাস নিয়েছি, হাইলাইটার দিয়ে রিভিশন বলে। ঠিক আছে? এর আগে একটা ক্লাস আছে, যারা সেটা করেছো সেই ক্লাসটা বছরের প্রথম থেকে সেটাকে ফলাতে শুরু করো তারা। আর যারা নতুন আছো বইটাকে কি করো, হাইলাইটার দিয়ে সেখানটা দাগাতে শুরু করো, সত্য মিথ্যা এবং MCQগুলো। আর 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্নগুলো কি করো, খাতায় লিখতে শুরু করো। হয়ে গেল। এবার দ্বিতীয় খাতাতে কি করো, ওই একই রকম ভাবে আবার PYQ এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যে বইটা, সালের প্রশ্ন বলতে পারো সেই বইটা, এবং টেস্ট পেপার। অনেকের সালের প্রশ্ন জোগাড় করা না থাকতে পারে, অনেকের বলতে পারো যে এখন টেস্ট পেপার আমি কোথা থেকে পাবো, এখন তো মাধ্যমিক অনেক দেরিতে আছে। পুরোনো টেস্ট পেপার করো বাপু, পুরোনো 2টো টেস্ট পেপার জোগাড় করো, 2টো সালের পুরোনো দাদাদের কাছ থেকে, দিদিদের কাছ থেকে 2টো জোগাড় করো, 2টো টেস্ট পেপার জোগাড় করো, বা অন্তত নিদেন একটা অন্তত জোগাড় করো। ঠিক আছে? সেইটা দিয়ে অন্তত চেষ্টা করো। করে এবার ওই খাতাটাতে কি করো, যত ওই চ্যাপ্টারটার জন্য যত লং কোশ্চেন আছে, ঠিক আছে, এটা 3 নম্বর হতে পারে, 4 নম্বর হতে পারে, এক একটা সাবজেক্ট এক এক রকম থাকে, 5 নম্বরের হতে পারে, 8 নম্বরের হতে পারে। ঠিক আছে? সেইগুলো লিখতে শুরু করো। এ বাদে একটা কথা বলি, এই তোমাদের এই যে শর্ট কোশ্চেন মাধ্যমিকের, এ ব্যাপারে কিন্তু আমার অলরেডি কয়েকটা জিনিস করে দেওয়া আছে,
সেটা তোমাদের বলে দিই, তোমরা আবার পিছনের ক্লাস দেখো। ইতিহাসে যত সাল তারিখ আছে তার থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে? তার পুরো পিডিএফ আমার দেওয়া আছে শুধু সাল তারিখের, এবং তার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলোও দাগানো আছে। ভৌত বিজ্ঞানের যত তোমার ফর্মুলা আছে ফিজিক্সের, সমস্ত এক জায়গায় করে একটা পিডিএফে দেওয়া আছে ভৌত বিজ্ঞানের ক্লাসে। কেমিস্ট্রির যত রিয়াকশন আছে সব এক জায়গায় করে কেমিস্ট্রি ক্লাসে দেওয়া আছে, সেইগুলো তোমরা দেখো, পারলে ডাউনলোড করে নিও, তাতে তোমাদের কাজটা অনেকটা হালকা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার করো কি, এই দুটো খাতা যখন হয়ে গেল, এই 3 নম্বর খাতাটা খুব ইম্পর্টেন্ট খাতা একটা। এই 3 নম্বর খাতাটা কি করবে, ওই চ্যাপ্টারটার মধ্যে থেকে তোমার যে যে প্রশ্নগুলো মনে হয়েছে যে না এইটা আমার তৈরি নেই, সেইটা লাল কালি দিয়ে লেখো। এই 3 নম্বর খাতাটায় লাল কালি দিয়ে সেটা লেখো যে এটা আমার তৈরি নেই, এই প্রশ্ন কিন্তু লেখা হয়ে গেছে, ঠিক আছে? এইটা লিখতে পারো। আর তার সঙ্গে যেটা করবে, ওই পার্টিকুলার চ্যাপ্টারে দেখবে কোনো একটা ফর্মুলা, কোনো একটি সংজ্ঞা, অথবা কোনো একটি রিয়াকশন, অথবা ধরো বাংলাতে যদি বলি কোনো একটি কবিতার লেখক, কবি বা গল্পের লেখক, তার নামটা মনে থাকে না, নামগুলো ওখানে লিখে নাও, ঠিক আছে? এবং এ বাদেও মানে কিছু থাকতে পারে যে ফর্মুলাটা তোমার তৈরি হচ্ছে না, ভালো মনে থাকে না, সেটা ওখানে লেখো, লাল কালি দিয়ে সেখানটা লিখে নাও। বিশেষ কোনো ঘটনা হতে পারে ইতিহাসের, ওই চ্যাপ্টারটাতে যে কটা সাল তারিখ আছে এবং বিশেষ ঘটনা আছে সেটা লিখে নিলে, ঠিক আছে? তাহলে এই 3 নম্বর খাতাটা কিন্তু অপশনাল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাতে কি করবে, তুমি তোমার অসুবিধার জিনিসগুলোকে নোট নিয়ে নেবে। এই 3 নম্বর খাতাটায় কি করবে, যেটায় তোমার ট্রাবল আছে, সেটা প্রশ্নের ট্রাবল হতে পারে অথবা কিছু বোঝার ট্রাবল হতে পারে, 3 নম্বর খাতাটাতে সেটা জাস্ট টুকে নাও, আর কিছু করতে হবে না, হুবহু সেটা টুকে নাও, যেমন সংজ্ঞা দিয়ে ফর্মুলাটা টুকে নাও, টুকে রেখে দাও ওখানটায়, ঠিক আছে? এইবার দেখো, এই যে প্রথম দুটো খাতা যখন তৈরিটা হয়ে যাচ্ছে তোমার, তখন কি হচ্ছে, এই দুটো খাতাকে জাস্ট টেস্ট পেপারটার স্কুলগুলোকে উল্টে পাতাগুলোকে উল্টে জাস্ট প্রশ্নগুলোকে লিখে নেওয়া, মানে এমসিকিউ এবং ওটাকে কি বলছি, সত্য মিথ্যা, এই ধরনের জিনিসগুলোকে বইয়ের মধ্যে হাইলাইট করে নেওয়া। দেখবে এক একটা বার উল্টে চলে যাচ্ছ, ক মিনিট করে লাগবে, বেশি কিন্তু লাগবে না টাইম। প্রথমবারটা একটু টাইম লাগতে পারে, দ্বিতীয়বার কি করবে, উল্টানোর আর একটা পদ্ধতিতে বলে দিই, দ্রুত হয় যাতে। ধরো ইতিহাস নিয়ে যদি তুমি শুধুমাত্র ইতিহাসের কোনো একটি চ্যাপ্টারকে দেখছো, তাহলে পুরো প্রথমবার যখন উল্টাচ্ছ তখন কি করো, ওই টেস্ট পেপারের কোনাগুলো, ইতিহাসের ওই কোনাগুলো হালকা করে মুড়ে রেখে দাও। তাহলে কি হচ্ছে, দ্বিতীয়বার তোমাকে খুঁজতে হচ্ছে না, ঝপাঝপ উল্টে চলে যাচ্ছ, ঠিক ওই পৃষ্ঠাটা তোমার খুলে, অথবা মুড়েও যদি না রাখো, একটা বেশ কয়েকটা কাগজের টুকরো নিয়ে নাও, ওই ফাঁকে দিয়ে দাও, তাহলে কি হচ্ছে, দ্বিতীয়বার যখন উল্টাচ্ছ তখন অনেক দ্রুত সেটাকে খুলতে পারছো, ঠিক আছে? তাহলে দেখো, সব কিছুর মধ্যেই না কিছু সহজ টেকনিক প্রয়োগ করতে হবে, তবে কিন্তু তোমরা খুব মানে কঠিন কাজকে সহজ করতে হবে। তাহলে এই দুটো খাতা যখন তোমার তৈরি হয়ে গেল, একটু সময় নিয়েই না হয় করলে, এবার কি করো, এই খাতাগুলো কমপ্লিট, এই কাজটা করতে তাহলে ওইটা একটু বইটা পড়ে দেখে নিয়েছো, যেটা তোমার চ্যাপ্টারটা পড়া ছিল, সেই পড়া চ্যাপ্টারটাকে তুমি কি করছো, 1 ঘন্টা ধরে বসে কোনো চ্যাপ্টারে তোমার জাস্ট উল্টে দেখে যেতে তোমার 1 ঘন্টাও অনেক সময় লাগে না। আমি তো তোমার সেই চ্যাপ্টার মুখস্থ করতে বলছি না, যে পাতাগুলো তোমার মুখস্থ করে রিডিং করে এক্ষুনি তোমার উত্তর দিতে হবে, সেসব কিচ্ছু করতে হবে না। জাস্ট পাতাটাকে উল্টে দেখে গেলে, সেটা অনেক সময় কোনো চ্যাপ্টার দ্রুত উল্টে দেখে গেলে 1/2 ঘন্টাতেও দেখা হয়ে যায়, খানিকটা ধারণা হয় এই পাতাতে এই জিনিসটা রয়েছে, এই পাতাটাতে অমুক ফর্মুলাটা আছে, এই পাতাটাতে এই ছবিটা আছে, এগুলো দ্রুত জাস্ট বইটাকে দেখে নেওয়ার পরেই তুমি কি করছো, এই দুটো খাতার এই দুটো জিনিসে হাত দিচ্ছ। আচ্ছা বলো, এই দুটো খাতা তৈরি হয়ে যাওয়ার পরে তোমার কি হলো বলো তো, ওই চ্যাপ্টারটার থেকে সম্ভাব্য যত প্রশ্ন আসতে পারে, সেটা লং হোক শর্ট হোক, তোমার ওই যে খাতা দুটো, ওই খাতা দুটোর মধ্যে তোমার উঠে গেল, তোমার আর চিন্তাই থাকলো না পরীক্ষার সময় কি আসবে না, বড় জোর আগের বছর যেটা এসে গেছে সেটা বড় জোর বাদ পড়বে, ঠিক আছে? আর এটাকে হ্যাঁ, এবার বলতে পারো যে কিছু ঘুরিয়ে আসা প্রশ্ন, তার জন্য আসছি প্রসঙ্গে, ঠিক আছে? এ বাদেও যদি প্রশ্ন আসে সেটা নিয়ে কি করব, ইয়েস, কিন্তু এটাতে করে তোমার একটা বিপুল বড় দক্ষতা
আত্মবিশ্বাস ওই চ্যাপ্টারটার উপর তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা এগোই তাহলে কি ঘটবে, যে কাজটা তো অন্তত ছোট হয়ে যাবে, এবং তুমি বুঝতে পারলে যে এটা শুধু, এবার এখানে কি হচ্ছে, এইটুকু করে গেলে তোমার শুধুমাত্র এটুকু মানে এই চ্যাপ্টার থেকে তুমি পুরো নম্বর তোলার আত্মবিশ্বাস তৈরি হলো। এবং একটি বইতে যদি 20টা চ্যাপ্টার থাকে, একেবারে কেটে কেটে হিসেব করে দিয়েছি তোমাদের পুরো প্রিপারেশনটা, ছুটির সময় কিভাবে তোমরা এগোতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের যদি একটি বইতে 20টা চ্যাপ্টার থাকে, তাহলে 20টা চ্যাপ্টার 2 ঘন্টা, আমি ধরেই নিলাম 2 ঘন্টার জায়গায় কারোর 2 ঘন্টায় হয়ে যাবে, কারোর একটু বেশি লাগতে পারে। ঠিক আছে, তাহলে একটু বেশি লাগলেও কত লাগছে, 3 ঘন্টা লাগুক এই পুরো কাজ, এইটুকু কাজ করতে এক জায়গায় বসবো 6টা, যেখানে আমি দেখতে পাচ্ছি আমার অনেকটা পড়ার চাপ হালকা হয়ে যাবে, সেই কাজটা তো অনেক আনন্দের সঙ্গে করব আমি, তাই না? তাহলে এখানে কি করলাম, 3 ঘন্টা যদি আমি সময় দিই, তাহলে আমার টোটাল একটা বইকে শেষ করতে আমার কত ঘন্টা লাগছে, 60 ঘন্টা, মাত্র 60 ঘন্টা লাগছে। এবং এই 60 ঘন্টাতে কি হচ্ছে, আমি যদি 30 দিনে মাত্র 2 ঘন্টা করে সময় দিই, 30 দিনে 2 ঘন্টা করে সময় দিচ্ছ, মানে 1 মাসে একটা বইকে 2 ঘন্টা করে টাইম দিয়ে যাচ্ছ, তাহলে ওই 20টা চ্যাপ্টার তো শেষ হবেই, যাকে বলে কি মানে মাথার মধ্যে গেঁথে যাবে, তাই না? মাত্র 30 দিন একটু রেগুলারিটি নিয়ে তোমরা কাজটা করছো। যদি মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করতে হয় বা এইচএসে দুর্ধর্ষ রেজাল্ট করতে হয়, এবং বছরের প্রথম থেকে যদি প্রতিটি একচোটে পুরো বইটা না, প্রতিটি চ্যাপ্টারকে আলাদা আলাদা এরকম স্ট্র্যাটেজি করে যদি এগো, তাহলে 1 মাস পরেই কত হালকা দেখো। এবং তারও একটা শিডিউল আমি দিয়ে দিচ্ছি, ধরা যাক 6টা যদি 6টা কি 7টা তোমার থাকছে, সাবজেক্ট থাকছে, মাধ্যমিকে 7টা, এইচএসে 6টা, ঠিক আছে? তাহলে তাই যদি হয়, তাহলে কি হচ্ছে আমার, ওই বলেছিলাম 140টা মোট চ্যাপ্টার, অত হয় না, ঠিক আছে? তার জন্য তোমরা ফাঁকা সময় এক্সট্রা আরও পেয়ে যাবে, যেহেতু অতটা লাগে না। তাহলে কি করছো, এই ছুটির সময় কিন্তু নিজের স্টাডি প্ল্যানিংটা একটু পাল্টে ফেলতে হবে, ঠিক আছে? আমি মোটামুটি একটা বানিয়ে দিয়েছি, দেখো কারোর দুপুরে খাওয়ার টাইম একটার সময় কেউ খায়, কেউ 2টোর সময় খায়, কেউ 12টার সময় দুপুরের খাওয়া খায়, কেউ স্নান 12টায় করে, কেউ স্নান 1টায় করে, এইটা একটু নিজেদের মতো করে একটু চেঞ্জ করে নেবে, মোট সময়টা যেন এক থাকে, ঠিক আছে? আমি মোটামুটি একটা বানিয়ে দিয়েছি। সেটা কি, সেটা হচ্ছে তুমি সকালবেলা 6টা থেকে 11টা পর্যন্ত যদি তুমি এইভাবে 2টো চ্যাপ্টারকে কমপ্লিট করো, যে কোনো একটা বইয়ের, বা 2টো বই আলাদা আলাদা করতে পারো, একটা ভৌতবিজ্ঞান করলে একটা ইতিহাস করলে, এভাবেও করতে পারো, তাহলে আরো মজা লাগবে। তাহলে এই সময়টা করলে, হ্যাঁ, এর মধ্যে কি করতে পারো, 15 মিনিট 10 মিনিট একটু উঠতে পারো, উঠে একটু খেতে পারো, একটুখানি ঘুরে নিলে, ঠিক আছে? কিন্তু উঠলে মানে 1 ঘন্টা উঠে খেলতে লাগলে বা কোনো কিছুর দিকে চলে গেলে, সেটা করলে কিন্তু তোমার এই কাজটা হবে না, আর ওই পরীক্ষার সময় হুড়োহুড়ি লাফালাফি সব শুরু হয়ে যাবে, এই হয়নি, আমার অমুক চ্যাপ্টার কমপ্লিট না, আমার অমুক সাবজেক্ট হয়নি, এবার কি করব, মাথা খারাপ, সামনে মাধ্যমিক, ঠিক আছে? এটা যেন না হয়, বা সামনে পরীক্ষা আর কি। দুপুরবেলা কি করো, এইখানে দেখো আমি 1 ঘন্টা টাইম দিয়েছি, এই যে ফাঁকা যে টাইমটা আছে, এই ফাঁকাটা বললাম না যে যার যে সময় খাওয়ার টাইম, কিন্তু মোটামুটি টাইম শিডিউলটা এইভাবে রেখে, মানে ঘন্টার পরিমাণটা এইভাবে রেখে তোমরা একটু আগুপিছু করে নিও টাইমটা, ঠিক আছে? তাহলে এই 1 ঘন্টা এখানে তোমার রেস্ট পেলে বা ফাঁকা টাইম পেলে, ওই সময় তুমি একটুখানি ফোন দেখো, ওই সময় তুমি একটুখানি খেলা করো, ওই সময় যা কিছু এন্টারটেন করো বা গল্প করো বা কিছু না হোক রেস্ট নাও। এরপরে কি করো, দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত এই সময় তোমাদের নিশ্চয়ই কোনো কোচিংয়ের হোক বা স্কুলের হোক কিছু টাস্ক দেওয়া থাকবে, অথবা কোনো একটি বইকে, যে জায়গাটা তোমার তৈরি মানে পড়া কমপ্লিট হয়নি, ওই জায়গাটাতে সেই চ্যাপ্টারটাকে পড়ে নাও। এই 4টে ঘন্টা ধরে কোনো যে বইয়ের একটা করে চ্যাপ্টার ভালো করে পড়ো, তৈরি করো, ঠিক আছে? নিজে যারা সেলফ স্টাডি করছো তারা এখানে পড়ে এগিয়ে থাকো, বইয়ের চ্যাপ্টার পড়ে এগিয়ে থাকো, এই 12টা থেকে 4টে যে টাইমটা দিয়েছি, একটু রিল্যাক্সও করো, রিল্যাক্স করে পড়ো,
পড়াটা সবসময় বসে কঠিন হয়ে বসে চেয়ার টেবিলে করতে হবে এমনটা বিষয় নয়। পড়াটা রিল্যাক্স করেও তুমি হাতে বই নিয়ে সেই সময়টা এগিয়ে থাকো, মানে ওটা তোমার বোনাস, এক্সট্রা এগিয়ে থাকছো। এরপরে যেটা করো, এখানে দেখো 1.5 ঘন্টা টাইম আমি খালি দিয়েছি। এই 1.5 ঘন্টা টাইম তুমি একটু বেরোলে, ঘুরলে বিকেলবেলা, ঠিক আছে, একটু আনন্দ করলে। দেখো পুরো শিডিউলটার মধ্যে এমন না যে তোমাকে কিছুই করতে দেওয়া হচ্ছে না, একটা বন্দি দশা, একদম এই মুহূর্ত থেকে একেবারে হুড় করে পড়তে শুরু করে দাও, উঠলেই মানে বাজে ব্যাপার, এই সমস্ত কিন্তু বলছে না, ঠিক আছে। এখানে দেখো আবার 1.5 ঘন্টা টাইম ফাঁকা আছে, তুমি আড্ডা দাও, খেলাধুলো করো, যা খুশি করো ওই সময়টা, বা রেস্ট নাও, রেস্টও নিতে পারো। এবার তুমি 5:30 থেকে আবার মনে প্রতিজ্ঞা নিয়ে বসো। যখন বসবে সেটাকে কিন্তু ভাববে যে আমি তো এতটা খেলার টাইম পেলাম, আমি তো এতটা গান শোনার টাইম পেলাম, তাহলে এইবার যখন আমি বসছি তাহলে এটা এই কাজের সময়, এই কাজের সময়টা ওটাই যেমন আমি ফাঁকি দিইনি, আমি যেমন খেলায় ফাঁকি দিইনি, আমি যেমন গান শোনায় ফাঁকি দিইনি, ঠিক আছে, তাহলে এটা তো ফাঁকিটা দেবো না। এটাকে বসবো মানে ওটাকে কমপ্লিট করবো, ধরবো তো কমপ্লিট করবো। তাহলে 5টা থেকে 10:30 পর্যন্ত এই যে টাইমটা আছে, এর মাঝখানেও কি বলছি 10 মিনিট 15 মিনিট মাঝখানে গ্যাপ নিতে পারো, নিয়ে হয়তো একটুখানি রিল্যাক্স করে নিলে, একটু শুয়ে নিলে, একটুখানি ঘুরে নিলে, জল খেয়ে নিলে। এই মোটামুটি টাইম ঘন্টাটা যেন ওইটার পরিমাণটা থাকে। এই সময়টায় কি করো, আবার 2টো চ্যাপ্টারকে নিয়ে পড়ো, 2টো চ্যাপ্টারকে ঠিক এইরকমভাবে কমপ্লিট করে নাও, ঠিক আছে। তাহলে এইভাবে করলে কি হচ্ছে, 4টে কি 5টা চ্যাপ্টার, তুমি কখনো ছোট চ্যাপ্টার হয়, কখনো একটু বড় চ্যাপ্টার হয়, ঠিক আছে, অ্যাভারেজ করলে কি হচ্ছে, দিনে তুমি 4টে কি 5টা চ্যাপ্টার বিভিন্ন সাবজেক্টের কমপ্লিট করতে পারছো। আর তাই যদি পারছো, তাহলে 30 দিনে তুমি 150টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারছো। 150টা চ্যাপ্টার তো থাকে না বইতে, সব মিলে কি 150টা চ্যাপ্টার হবে? হয়তো হবে না। আর এইখানে বলেছি না যে মাঝখানে যে ফাঁকা টাইমটা আছে, ওই টাইমটাতে তুমি অঙ্ক প্র্যাকটিস করতে পারো, ওই সময়টায় বিভিন্ন রকম গ্রামারের যেগুলো উইকনেস আছে সেইগুলো ওই সময়টা পড়ে নিতে পারো, ঠিক আছে। গ্রামারের ক্লাস তো আমি প্রতি সময়ই নিই, সেই গ্রামারের ক্লাসগুলো দেখো, ওই সময়টায় দেখে খাতায় নোট টোট নিয়ে প্র্যাকটিস করতে পারো, অঙ্ক প্র্যাকটিস করতে পারো ওই সময়টাতে। অঙ্কের ব্যাপারেও আমার বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, মাধ্যমিকের অঙ্কের যে ক্লাসগুলো আছে সেগুলো একটু দেখে নিও, ঠিক আছে। আর এইভাবে যদি 150টা চ্যাপ্টার কমপ্লিট 1 মাসে হয়, তাহলে কি হয়, আর একটা জিনিস বলি, এর মাধ্যমে এই যে পুরো জিনিসটা করছো, এর মাধ্যমে কি হচ্ছে জানো, তুমি তো একবার পড়েছো, পড়ে তারপর কাজটায় হাত দিয়েছো চ্যাপ্টারটাতে ধরা যাক, তাহলে তখন হাত দিয়ে তুমি আর একবার পড়লে, রিভাইজ হলো একটা। যখন তুমি প্রশ্নগুলো, শর্ট কোশ্চেনগুলোকে পুরো বাঁচছো, হাইলাইট করছো যখন বইয়ের মধ্যে, তখন ওই চ্যাপ্টারটা আবার তোমার দেখা হয়ে যাচ্ছে, আবার মানে আবার মনে মনে তুমি বুঝতে পারছো না, কিন্তু আবার একবার পড়া হয়ে যাচ্ছে, গেল 2বার। এরপর যখন তুমি শর্ট কোশ্চেনগুলো খাতায় লিখছো, প্রশ্ন লিখছো যখন বেছে বেছে ওই চ্যাপ্টারটার, তোমার নিজের অজান্তেই ওই চ্যাপ্টার সম্পর্কে আরো ধারণা শক্ত হচ্ছে, এবং আবার একবার অজান্তেই পড়া হয়ে যাচ্ছে, হলো 3বার। এরপর যখন তুমি লং কোশ্চেন পড়ছো, এই লং কোশ্চেনগুলো বাচ্চো বেছে লিখছো ওখানে, তখন তোমার নিজের অজান্তে আরো একবার ওই চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা হয়ে যাচ্ছে এবং পড়া হয়ে যাচ্ছে, হলো কত, 4বার, ঠিক আছে। 4বার ওই চ্যাপ্টারটা দেখা হয়ে যাচ্ছে। এবার যখন তুমি ওই করছো, তোমার শর্ট কোশ্চেনের উত্তরগুলো ওই খাতার মধ্যে বসিয়ে নিচ্ছ বইটা থেকে, তখন ওই চ্যাপ্টারটা তোমার আবার একবার দেখা হয়ে যাচ্ছে, আবার একবার পড়া হয়ে যাচ্ছে, হলো 5বার, ঠিক আছে। আর এরপরে কি করছো, ওই যে লং কোশ্চেনগুলো লিখেছো, প্রত্যেকটা লং কোশ্চেনের মাঝখানেও বলেছি ফাঁক রাখতে, ওইখানে ওই বইয়ের থেকে, টেক্সটের থেকে অথবা পাশের সহায়িকার থেকে ওই লং কোশ্চেনের উত্তরের যে পয়েন্টগুলো আছে, ওই পয়েন্টগুলো বসিয়ে নিচ্ছ ওখানে। এটা যখন আবার করছো, তাহলে রিভাইজ কতবার হলো তোমার, 5বার, প্লাস এই লাস্ট করলে 6বার। 6বার তোমার নিজের অজান্তেই ওই চ্যাপ্টারটার উপরে রিভিশন হয়ে গেল। কতটুকু সময়, 2 থেকে 3 ঘন্টা সময়ের মধ্যে নিজেই কাজগুলো করছো, মজার মজার করতে করতে ওদিকে কমপ্লিট, ঠিক আছে। তাহলে পরীক্ষা আবার টেস্ট পেপার বেরোবে, তার মধ্যে এতটা সময় তো তোমার বাকি পড়ে থাকলো বছরে। তাহলে ওই যে চ্যাপ্টারটা রেডি করলে, বা চ্যাপ্টারগুলো এইভাবে যদি খাতায় উঠে আসে, পুরো পরিকল্পনা সলিড হয়ে যায়, তাহলে ব্যালেন্স কি পড়ে থাকলো, ব্যালেন্স তো এবার তোমার পুরো জিনিসটাই আয়ত্তে চলে আসলো। এবার তোমরা নিজেরা এই ক্লাসটা দেখবার পরে উত্তর দাও যে তোমরা
কমেন্টে উত্তর করো যে তোমরা 95 পেতে পারো কিনা এই স্ট্র্যাটেজিটা যদি মেনে চলো। খুব কঠিন নয়, কষ্টের নয়, যে তোমার মাথার মধ্যে প্রচুর পরিমাণে চাপ দিয়ে দেওয়া হচ্ছে তাও নয়। টুকটুক করতে করতে যদি এগোও, ছুটিটাকে যদি অনলি কাজে লাগাও সুন্দর করে, তাহলে পরীক্ষা তো অনেক দূর। মানে এখন তো বলতে গেলে শুরুতেই তুমি বুঝে যাচ্ছ যে 95+ পাওয়ার মতো জায়গায় তুমি পৌঁছে যাচ্ছ কিনা। যাদের পড়া দেখিয়ে দেওয়ার কেউ নেই, যারা কারোর কাছে গিয়ে পড়ছো, যারা বিভিন্ন রকমভাবে নিজেরা তৈরি হওয়ার চেষ্টা করছো, যারা মনে করছো যে এই এতগুলো ক্লাস আমি ভালো রেজাল্ট করতে পারিনি, তা কি হয়েছে, এই ক্লাসেই ভালো রেজাল্ট করে দেখিয়ে দাও, কে বারণ করেছে তোমাকে? আর ওই চিরকাল খারাপ ছেলে, চিরকাল খারাপ মেয়ে, মাথা নেই, এই সমস্ত বলে কিচ্ছু হয় না। অন্তত আমি এই ক্লাসে বিশ্বাস করি না। চেষ্টা করবে, চেষ্টার সঙ্গে পরিশ্রম, পরিশ্রমের সঙ্গে হচ্ছে কৌশল, তাহলেই ভালো রেজাল্ট। এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা তো অলরেডি এই জিনিসগুলো কিছুটা জানো। তোমরাও যখন নতুন ক্লাসে উঠছো, একদম ক্লাসের প্রথম থেকে এইভাবে এই শিডিউল নিয়ে এগো। যে কোনো পরীক্ষাতে তোমরা নিজেরাই জানো অনেকটাই সফল হওয়ার চান্স বেড়ে যায়, তাই না? তোমরাও কমেন্টে জানিও। তো আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যাতে বছরের শুরুতেই তোমাদের বিভিন্ন রকম বড় পরীক্ষার ব্যাপারে কিছুটা তোমাদেরকে কি বলবো উপকার হয় বা সুবিধা হয়, সেই নিয়ে আলোচনা করলাম। আগামীতে অনেক ইন্টারেস্টিং ক্লাস তোমাদের জন্য রেডি করে রেখেছি, সেগুলোও আসবে। আর সাবজেক্টের ক্লাস তো আমি নিচ্ছি, সেই ক্লাসগুলো, পিছনের ক্লাসগুলো সবাই দেখো। তোমরা সবাই ভালো করে উঠে পড়ে একদম নেমে পড়ো, ঠিক আছে, প্রস্তুতির জন্যে। আর কি, আনন্দের সঙ্গে করো, কঠিন কাজ ভেবে করো না। কঠিনকে কঠিন ভাবলে কঠিন যেই বুঝে ফেলবে সেটাই সহজ। আর কঠিনটাকে যখন এইরকম ভেঙে ভেঙে ছোট করে নেবে, সেটাও তখন সহজ। কারণ অনেকটা আটা যখন মাখা হয়, ওই আটাটা কিন্তু বেলে আমরা রুটি খাই না। ওই আটাটা ছোট 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 টুকরো করা হয়, ছোট ছোট রুটি বেলা হয়, সেকা হয়, তারপর আমরা খাই। কাজেই বড় কাজকে ভেঙে ছোট ছোট করে নিলে দেখবে সহজ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের ক্লাসে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে, ঠিক আছে? সবাই ভালো থেকো।